অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা যারা 2026 সালে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, তোমাদের আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো, আজকে আমি কিন্তু বেশ কয়েকটা বিষয় আলোচনা করব। তো আমি প্রায় লিস্ট করে রাখছি 5টা বিষয়, অর্থাৎ 5টা বিষয় তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব। প্রথমত দেখো, আমরা কিন্তু এই ভিডিওতে আজকে নম্বর বন্টন ও সিলেবাস নিয়ে কথা বলবো। দ্বিতীয়ত, বিগত বৃত্তি পরীক্ষায় যে ম্যাথ কোশ্চেনটা ছিল, অর্থাৎ 25 সালে যে বৃত্তি পরীক্ষাটা হয়ে গেছে, সেই ম্যাথ কোশ্চেনটা কিন্তু আমি অ্যানালাইসিস করে তোমাদের দেখাবো যে কোন অধ্যায় থেকে কি কি প্রশ্ন আসে। তৃতীয়ত, আমি তোমাদের দেখাবো যে 2026 সালের বৃত্তি পরীক্ষায় তোমাদের কোন অধ্যায়গুলো থেকে বেশি পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, অর্থাৎ আমি সৃজনশীল প্রশ্নের কিন্তু কথা বলবো। আর এমসিকিউ এর কথাও থাকবে এখানে, তো তোমরা দেখতে থাকো, তাহলে সব কিছু বুঝতে পারবে। তারপর আমি তোমাদের বলবো যে কোন গাইড কিনবে, আর সর্বশেষে আমি তোমাদের নির্দেশনা দেবো যে কিভাবে পড়া উচিত তোমাদের, এবং হাতে যেহেতু সময় কম, তাহলে এই অল্প সময় কিভাবে পড়বে তুমি, সেই কথাগুলো কিন্তু আমি আজকে বলবো। তো চলো, প্রথমে আমরা একটু নম্বর বন্টনের দিকে চলে যাই। আমরা জানি যে আমাদের টোটাল কিন্তু নম্বর থাকবে 400, অর্থাৎ তোমাদের বৃত্তি পরীক্ষায় 400 মার্কের কিন্তু পরীক্ষা হবে। এর মধ্যে তোমরা দেখো যে বাংলায় কিন্তু 100 মার্ক থাকবে, তারপর ইংরেজিতে তোমাদের 100 মার্ক থাকবে, গণিতে 100 মার্ক থাকবে, বিজ্ঞানে 50 ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তোমাদের কিন্তু 50 মার্ক থাকবে। তো আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা এই শুধুমাত্র গণিত কোশ্চেন নিয়ে কথা বলবো। পরবর্তী ভিডিওতে হয়তোবা আমি তোমাদের বিজ্ঞান এবং আদার্স সাবজেক্টগুলো দেখাতে পারি, তবে আজকের ভিডিওটা শুধুমাত্র কিন্তু গণিতের উপরে, অর্থাৎ গণিতের যে কোশ্চেনটা ছিল গত বছরে, সেই কোশ্চেনটা আমি কিন্তু তোমাদের অ্যানালাইসিস করে দেখাবো, ঠিক আছে? তো চলে আসি আমরা একটু নিচের দিকে, দেখি যে গত বছরে কি কি কোশ্চেন আসছিল। তো একটু খেয়াল করো, তার আগে আমরা আরেকটা জিনিস দেখবো এখানে, সেটা যে সিলেবাসটা আমাদের, ঠিক আছে? তো আমরা একটু সিলেবাসটা নিয়ে আলোচনা করি। তো আমাদের গণিতে মোট 100 নম্বরের পরীক্ষা হচ্ছে, সময় থাকবে 3 ঘন্টা। আর গত বছর যেটা সিলেবাস দিয়েছিল সেখানে কিন্তু একটা কথা লিখেছিল যে 2025 সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা থেকে কিন্তু কার্যকর। তার মানে এই যে সিলেবাসটা তোমাদের, সেটা কিন্তু পরবর্তী যে বৃত্তি পরীক্ষা, অর্থাৎ তোমরা যে 2026 সালে বৃত্তি পরীক্ষা দিবে, এই সিলেবাস অনুযায়ী কিন্তু পরীক্ষা হবে। যদি না হঠাৎ করে কোনো পরিবর্তন চলে আসে পরবর্তীতে, আপাতত ধরে নিচ্ছে যে এই সিলেবাসে পরীক্ষা হবে। তো এই সিলেবাসে কি কি বলা ছিল সেটা আমরা একটু খেয়াল করি, বা কি কি নির্দেশনা দেওয়া ছিল সেটা আমরা একটু দেখি। তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে বহু নির্বাচনের সম্পর্কে কথা বলা আছে। তোমরা জানো যে তোমাদের গণিতে কিন্তু 30টা এমসিকিউ থাকবে, অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, প্রত্যেকটার মান 1, তাহলে টোটাল এখানে মার্ক কিন্তু থাকবে 30। এখন খেয়াল করো, পাটিগণিত অংশ থেকে কিন্তু থাকবে 8 থেকে 10টা কোশ্চেন। এখন তোমাদের পাটিগণিত অধ্যায় আছে কিন্তু 3টাই, যে দেখো আমি এই ভাষায় কিন্তু দিয়ে রাখছি। একটা প্যাটার্ন, মুনাফা, আর পরিমাপ। এই 3টা অধ্যায় থেকে তোমাদের প্রায় 8 থেকে 10টা এমসিকিউ কোশ্চেন আসবে। তারপর একইভাবে একটু খেয়াল করো যে এই বীজগণিত অংশ থেকেও তোমাদের কিন্তু 8 থেকে 10টা কোশ্চেন থাকবে। এখন এই বীজগণিত অধ্যায় আছে টোটাল তোমাদের কিন্তু 4টা, এই যে দেখো আমি কিন্তু দিয়ে রাখছি এখানে, অধ্যায় 4, অধ্যায় 5, অধ্যায় 6, অধ্যায় 7। এই 4টা অধ্যায় থেকে তোমাদের কিন্তু 8 থেকে 10টা কোশ্চেন আসবে। একইভাবে একটু খেয়াল করো যে তোমাদের জ্যামিতি অংশ থেকে থাকবে 6 থেকে 8টা কোশ্চেন। এখন জ্যামিতির অধ্যায় কিন্তু তোমাদের এখানে নিচে দেখো, তোমরা দেখতে পাবো খুব ভালোভাবে, তোমাদের 3টা অধ্যায় কিন্তু জ্যামিতির। একটা আমাদের চতুর্ভুজ, একটা পিথাগোরাস উপপাদ্য, একটা আমাদের বৃত্ত। তাহলে আমরা বলতে পারি যে এই 3টা অধ্যায় থেকে কিন্তু টোটাল আমাদের 6 থেকে 8টা কোশ্চেন থাকবে। এরপর খেয়াল করো, তোমাদের তথ্য উপাত্ত থেকে কিন্তু 3 থেকে 4টা কোশ্চেন থাকবে, যে এখানে দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই। তো আমরা জানি 11 অধ্যায় আমাদের যেটা আছে সেটা তথ্য উপাত্তের চ্যাপ্টার। এই অধ্যায় থেকে কিন্তু আমাদের 3 থেকে 4টা কোশ্চেন থাকবে। এরপর চলে আসি আমরা সংক্ষিপ্ত কোশ্চেনে। এখানে একটা মজার কথা বলে রাখি যে তোমাদের কিন্তু কোনো অপশন থাকবে না, অর্থাৎ 10টা কোশ্চেন থাকবে, 10টাই আনসার করা লাগবে। তুমি যদি একটা না পারো তাহলে তোমার 2 মার্ক চলে গেল, কারণ এখানে 10টা কোশ্চেনে কিন্তু তোমার 2 করে হলে 20 মার্ক থাকতেছে। তাহলে দেখো, তোমাদের এমসিকিউতে 30 মার্ক, আর এই সংক্ষিপ্ত প্রশ্নে কিন্তু 20 মার্ক, টোটাল 50 মার্ক হয়ে গেল। আর বাকি 50 মার্ক তাহলে বুঝতে পারছো সৃজনশীল হবে নিশ্চয়ই। এখন এই সৃজনশীলে আরেকটা মজার জিনিস দেখো, যে তোমাদের সৃজনশীলেও কোনো অপশন থাকবে না, অর্থাৎ 5টা কোশ্চেন থাকবে, 5টারই অ্যান্সার করা লাগবে। এখন একটু খেয়াল করো যে তোমাদের কোন কোন অংশ থেকে কয়টা করে সৃজনশীল থাকবে। তো এখানে বলা হচ্ছিল যে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি এবং তথ্য উপাত্ত থেকে কমপক্ষে একটা করে 5টা থাকবে। তাহলে 5টা কোশ্চেন কিভাবে আসবে? তো আমি তোমাদের বলে রাখি যে এই পাটিগণিত থেকে হয় 2টা আসতে পারে, অথবা ধরো তুমি বীজগণিত থেকে 2টা আসলো, বাকি অধ্যায়গুলো থেকে একটা একটা করে আসলো। 25 সালে যেটা হয়েছে সেটা তোমাদের বীজগণিত থেকে কিন্তু 2টা সৃজনশীল আসছে, আর পাটিগণিত থেকে একটা, জ্যামিতি থেকে একটা, আর তথ্য উপাত্ত থেকে একটা, টোটাল 5টা কোশ্চেন আসছে। তাহলে বুঝতে পারছো এখানে তোমাদের 5টা কোশ্চেন থাকবে, সেই 5টারই কিন্তু অ্যান্সার করা লাগবে। আর আরেকটা বিশেষ দ্রষ্টব্য এখানে বলা ছিল, একটু দেখো ভালো করে জিনিসগুলো খেয়াল করো, যে প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম একটি প্রশ্ন, সেটা সৃজনশীল প্রশ্ন হতে পারে, সেটা সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে, সেটা বহু নির্বাচনী প্রশ্ন হতে পারে। অর্থাৎ তোমাদের যে 11টা অধ্যায় আছে, সেই 11টা অধ্যায় থেকে কোনো না কোনো প্রশ্ন আসবেই।
মানে সেটা এমসিকিউ হতে পারে, সেটা সিকিউ হতে পারে, অথবা সেটা হতে পারে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। তাহলে বুঝতে পারছো যে আমাদের প্রত্যেকটা অধ্যায় কিন্তু ভালো করেই করা উচিত। কারণ একটা অধ্যায় মিস গেলে দেখো তোমার সেখান থেকে যদি 2 মার্কের কোশ্চেন আসে, তোমার মিস চলে গেল। আর বৃত্তি পরীক্ষায় এখানে কিন্তু মার্কটা খুবই ম্যাটার করে। সো তোমাকে ভালো করে প্রস্তুতি নিতে হবে, বুঝতে পারছো। এবার আমরা চলে যাই একটু পরবর্তী দিকে, দেখি আমরা পরবর্তী দিকে কি পাই। তো এবার আমরা একটু কোশ্চেন অ্যানালাইসিস করব, ঠিক আছে। তো একটু ভালো করে খেয়াল করো, এই যে আমরা হচ্ছে 2025 সালের বৃত্তি পরীক্ষায় যে মোট 5টা সৃজনশীল আসছিল, কোথা থেকে আসছিল সেগুলো একটু খেয়াল করি। তোমাদের বললাম, একটু আগে বলছি আমি যে পাটিগণিত থেকে একটা প্রশ্ন আসছিল। তো সেই একটা কোশ্চেন ছিল তোমাদের এক অধ্যায়, অর্থাৎ তোমাদের প্যাটার্ন যে চ্যাপ্টার আছে আর 3 অধ্যায় অর্থাৎ পরিমাপ চ্যাপ্টার, এই দুটো সম্মিলিত কিন্তু আসছিল। এখন প্যাটার্ন থেকে শুধুমাত্র ক নাম্বার আসছিল, অর্থাৎ 2 মার্কের কোশ্চেন আসছিল, তেমন বেশি একটা এখান থেকে আসেনি। এরপর বীজগণিত থেকে 2টি প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমি তোমাদের লিখে দিচ্ছি এখানে, 4 অধ্যায় আর 6 অধ্যায় থেকে প্রশ্ন ছিল। জ্যামিতি থেকে একটা প্রশ্ন ছিল, সেটা বৃত্ত থেকে ছিল, যে আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। আর তথ্যপত্র থেকে তো একটা প্রশ্ন ছিলই। তো এই মোট হচ্ছে 5টা প্রশ্ন ছিল। এখন কথা হচ্ছে এবার 2026 সালের বৃত্তি পরীক্ষায় কোন কোন অধ্যায়গুলো বেশি জোর দিব। অর্থাৎ আমি কিন্তু তোমাদের দেখো বহু নির্বাচনী এবং সংক্ষিপ্ত প্রশ্নের কথা কিন্তু আজকে বলবো না, কারণ তোমাদের একটু আগে দেখালাম যে প্রত্যেকটা অধ্যায় থেকে কমপক্ষে একটা না একটা কোশ্চেন কিন্তু থাকবেই। এই জন্য আমি ওগুলো জিনিস নিয়ে কোনো কথা বলবো না। তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহুনির্বাচনীতে যদি ভালো করতে হয়, তাহলে অবশ্যই কিন্তু প্রতিটা অধ্যায়ে তোমাকে ভালোভাবে পড়তে হবে। এখন আমি আসি তোমাদের বৃত্তি পরীক্ষা 2026 সালে সৃজনশীল অংশের জন্য কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ, সেই অধ্যায়গুলোর আমি একটা তোমাদের এখানে লিস্ট দিয়ে দিয়েছি। তো একটু খেয়াল করো, আমি এখানে তোমাদের কয়টা অধ্যায় রাখছি একটু ভালো করে দেখো। পাটিগণিতের আমি কিন্তু তোমাদের পাটিগণিত থেকে 2টা অধ্যায় রাখছি, একটা হচ্ছে প্যাটার্ন, একটা হচ্ছে মুনাফা। গতবার যেহেতু হচ্ছে পরিমাপ থেকে আসছে, এবছর পরিমাপ থেকে যে আসবে না এমন কোনো কথা নাই, কিন্তু আপাতত ধরে নিলাম যে পরিমাপের থেকে মুনাফা চ্যাপ্টারটা বেশি গুরুত্বপূর্ণ। কারণ 2025 সালের যে বৃত্তি পরীক্ষাটা হয়েছে, প্রায় 16 বছর পর পরীক্ষা হয়েছে। তো ওই পরীক্ষায় কিন্তু তোমাদের মুনাফা চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন আসেনি, মানে আমি সৃজনশীলের কথা বলতেছি। তাহলে সেই ক্ষেত্রে মুনাফা এবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার সাথে প্যাটার্ন মিক্স থাকলে থাকতেও পারে, অথবা তোমাদের একটু আগে একটা কথা বলছিলাম যে হয় পাটিগণিত থেকে 2টা কোশ্চেন আসবে, নাহলে বীজগণিত থেকে 2টা কোশ্চেন আসবে, বাকিগুলো থেকে একটা একটা করে আসবে। সেক্ষেত্রে পাটিগণিত থেকে যে 2টা কোশ্চেন আসে, তাহলে এখন সেটা প্যাটার্ন, মুনাফা আর পরিমাপ, এই 3টা অধ্যায়ের মধ্যেই থাকবে। তো তার মধ্যে আমি এবার 2টা চ্যাপ্টারকে বেশি আগে রাখলাম, সেটা হচ্ছে একটা প্যাটার্ন আর একটা হচ্ছে মুনাফা। এরপর যদি বীজগণিতের কথা বলি, বীজগণিতে আমি হচ্ছে 4 অধ্যায় আর 6 অধ্যায়কে রাখছি। দেখো 4 অধ্যায় থেকে প্রশ্ন হবেই, মানে কি বলবো আর এটাকে, কারণ খেয়াল করো এই অধ্যায়টা খুবই বড় এবং এই অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে অনেক পেঁচানো কোশ্চেনও আসতে পারে, 4 অধ্যায় থেকে আসবে, এটা আমরা ধরে নিতে পারি। এখন কথা হচ্ছে যে হ্যাঁ, যে 5 অধ্যায় আর 6 অধ্যায় যে 2টা অধ্যায় আছে, তার মধ্যে থেকে 5 অধ্যায়ে আমাদের গতবারও আসেনি, এবারও আমি রাখিনি, তবে আসলে আসতেও পারে। তবে বেশি যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কিন্তু 6 অধ্যায়টাই। এরপর চলে আসো জ্যামিতি। জ্যামিতির মধ্যে হচ্ছে বৃত্ত থেকে গতবার প্রশ্ন আসছে, অর্থাৎ 10 অধ্যায় থেকে। এবার আমি গুরুত্বের বিবেচনায় 9 অধ্যায়কে রাখছি, আর তথ্যপত্রের একটা অধ্যায়, এটা তো তোমাদের করতে হবে। তো এখন আমি মেইন কথা বলি, দেখো যে আমি এই যে অধ্যায়গুলো তোমাদের দিছি, এই অধ্যায়গুলোই যে তুমি শুধু পড়বা এমনটা না। আমি এটা তোমাদের দিছি এভাবে যে তোমরা আগে এই অধ্যায়গুলো খুব ভালোভাবে কমপ্লিট করো। অর্থাৎ এখান থেকে যেন সিকিউ হোক, এমসিকিউ হোক, আর সংক্ষিপ্ত প্রশ্নই হোক, যেটাই আসুক তুমি যেন না আটকাও। তোমাকে এটা সব থেকে আগে কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। এগুলো ভালো করে করার পরে বাকি যে অধ্যায়গুলো আছে এগুলো তোমাকে করতে হবে। তুমি 1-2টা অধ্যায়ে বাদ রেখে যেতে পারবে না, বুঝছো। কারণ বৃত্তি পরীক্ষা খুব কম্পিটিটিভ হবে, তো তোমাকে সবগুলো অধ্যায় ভালো করে করতে হবে। তার মধ্যে থেকে এই অধ্যায়গুলো খুবই গুরুত্বপূর্ণ, তুমি এগুলো আগে ভালো করে দেখো, কারণ সৃজনশীল প্রশ্ন এগুলো থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। আমাকে জিজ্ঞেস করছো যে ভাইয়া কোন গাইড কিনবো, এখন আসলে খেয়াল করো যে তোমরা কিন্তু শুরুর দিকে গাইড কিনছিলে, ওই গাইডটা থাকলেই হয়ে যাবে। আর যারা এক্সট্রাভাবে গাইড কিনতে যাচ্ছ, তারা চাইলে কিনতে পারো, এখানে কোনো আমি ভিন্ন কথা বলবো না। আমাদের বাজারে যে প্রচলিত 2টা বই সব থেকে বেশি পাওয়া যায়, পাঞ্জেরি বা লেকচার, তুমি যে কোনো একটা নিতে পারো, বা অন্য যদি কোনো হচ্ছে বই পাও অন্য নিতে পারো। এখানে কোনো ধরাবাধা নিয়ম নেই, গাইড একটা হলেই হলো। এখানে তোমাদের 5টা বিষয় ইনক্লুড থাকবে, আর বার্ষিক পরীক্ষার জন্য বাকি যে সাবজেক্টগুলো থাকবে ওগুলো তোমরা আগে যে গাইডটা কিনছো ওখান থেকে পড়লেই হবে। আর তুমি যেটা কাজ করতে পারো যে হচ্ছে ধরো আজকে ধরো বাংলার তুমি একটা কবিতা পড়ছো, সেই কবিতা হচ্ছে তুমি তোমার ওই আগে যে গাইডটা কিনেছিলে সেখান থেকে পড়লা, পাশাপাশি এই যে নতুন যে তুমি হচ্ছে বৃত্তি পরীক্ষার জন্য যে সহায়িকা বই বের হয়েছে সেটা থেকে তুমি হচ্ছে ওই কবিতাটা পড়তে পারো। ওইটার হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে পারো। তারপর ওখান থেকে হচ্ছে ধরো তোমার সৃজনশীলটা দেখতে পারো, বহু নির্বাচনীগুলো দেখতে পারো। অঙ্কের ক্ষেত্রেও সেম, ইংরেজি ক্ষেত্রে বৃত্তি পরীক্ষায় যে কোশ্চেনটা আসে সেই কোশ্চেনের অনুরূপ কিন্তু হচ্ছে এখানে দেওয়া থাকবে। অর্থাৎ তোমাদের 100 মার্কের মধ্যে 40 মার্ক ইংরেজি প্রথম পত্র,
আর হচ্ছে 30 মার্ক গ্রামার থেকে, আর বাকি হচ্ছে তোমার 30 মার্ক থাকবে কিন্তু হচ্ছে রিটেন পার্ট। তো এরকম করে সাজানো আছে, তুমি হচ্ছে চাইলে এখান থেকে ওগুলো প্র্যাকটিস করতে পারো। লাস্ট আরেকটা হচ্ছে আমরা পয়েন্টে আসবো, সেটা হচ্ছে তুমি এখন কিভাবে পড়বে। তোমার সময় তো একবারে খুবই কম, অর্থাৎ বলতে গেলে সময় আছে মাত্র আমাদের হাতে আর 4 মাসের মতো তেমন। তো এখন এই 4 মাসে তুমি কেমন করে পড়বে? এখন দেখো আমি তোমাদের একটা ভালো কথা বলি, তোমরা ভাই রুটিনের পিছনে ঘুরে বেড়ায়ও না, বা রুটিনের পিছনে সেরকম করে টাইম দিও না। হ্যাঁ, তুমি যদি এখন রুটিন হচ্ছে ভালো করে বানাইয়ে সেটাকে তুমি যদি ডিসিপ্লিন সহকারে ফলো করতে পারো তাহলে ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে তুমি রুটিন তৈরি করে পড়ো, কোনো সমস্যা নেই। রুটিন অবশ্যই ভালো জিনিস, খারাপ বলবো না। কিন্তু এখন কথা হচ্ছে যে তুমি 10 দিন রুটিন ফলো করে দেখলা যে পরে আর রুটিন তেমনভাবে ফলো হচ্ছে না, তোমার স্কুলের জন্য হোক বা প্রাইভেট কোচিংয়ের জন্য হোক বা যে কোনো কিছু কারণের জন্য হোক তুমি ফলো করতে পারতেছো না। তখন দেখবো যে তুমি ডিপ্রেশনে পড়ে গেছো যে আমার রুটিন ফলো হচ্ছে, আমি একটা নতুন রুটিন তৈরি করি। এই যে বারবার তোমাকে রুটিন তৈরি করতে হবে, এগুলো আসলে সময় নষ্ট করা ছাড়া কিছু না। আমি মনে করি যে তুমি হচ্ছে টার্গেট বেসড পড়াশোনা করো। যে তুমি ধরো আজকে টার্গেট নিচ্ছো যে আমি বাংলা হচ্ছে আমি 2 ঘন্টা পড়বো, তো তুমি বাংলা 2 ঘন্টা পড়ো। তুমি হচ্ছে ইংরেজি হচ্ছে টার্গেট নিচ্ছে যে না আজকে আমি হচ্ছে 1.5 ঘন্টা ইংরেজি পড়বো, তো পড়ো, তুমি ইংরেজি হচ্ছে 1.5 ঘন্টা পড়ো। তুমি হচ্ছে টার্গেট নিচ্ছো যে আজকে আমি 2 ঘন্টা গণিত প্র্যাকটিস করব, তাহলে তুমি 2 ঘন্টা ধরে অঙ্ক প্র্যাকটিস করো। ওটাই তোমার কাজে দিবে, ঠিক আছে? যতক্ষণ না তোমার টার্গেট শেষ হয়, ওই দিনের পড়া তোমার শেষ হবে না, এটা তুমি মাথায় রাখবা আর কি। তো এভাবে করে তুমি পড়াশোনা করো, অর্থাৎ টার্গেট বেস পড়াশোনা করো, তাহলে দেখবা যে হচ্ছে খুব দ্রুত তুমি পড়াটা কভার করতে পারছো এবং তোমার কিন্তু পড়া শেষ হবে। তো এই ছিল আজকের ভিডিওতে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তোমাদের সিলেবাস, তোমাদের নম্বর বন্টন, তো সবকিছু বিবেচনা করে তোমরা দেখো যে তোমাদের জন্য কোনটা ভালো হয়। আর যে কোনো কোশ্চেন থাকলে তোমরা কমেন্ট বক্সে হচ্ছে লিখে জানাও, আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, সবাই ভালো থেকো। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে।